নমস্কার, স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত। সঙ্গে রয়েছি আমি, রানা মণ্ডল। চলো শুরু করা যাক। লোকসঙ্গীত সোহার গীত। এই লোকসঙ্গীতটি বিহার এবং উত্তরপ্রদেশে দুটি রাজ্যেই খুব জনপ্রিয়। শিশুর জন্মগ্রহণের সময় এই সোহর গীত লোকসঙ্গীতটি গাওয়া হয়, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আর বিশেষত বিহার এবং উত্তরপ্রদেশের যে ভোজপুরি ভাষী অঞ্চল রয়েছে সেখানে এই সোহর গীত গাওয়া হয়। তারপর বাংলার ঐতিহ্য বাউল লোকসঙ্গীত। এই বাউল লোকসঙ্গীত আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশে সমানভাবে পপুলার, জনপ্রিয়। আর বাউল গানে বৈষ্ণব সহজিয়া এবং সুফি মতের সমন্বয় ঘটেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বৈষ্ণব সহজিয়া এবং সুফি মতের সমন্বয় এখানে ঘটেছে। ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজের এটা অন্তর্গত বর্তমানে। আর বাউল গানের একটা মুখ্য বাজনা হচ্ছে কি একতারার বাজনা। তা একতারা হচ্ছে বাউল লোকসঙ্গীতের একটা সাধারণ বাদ্যযন্ত্র। আর বাউল লোকসঙ্গীতের যে সব থেকে বড় নাম সেটা হচ্ছে কি লালন ফকির। লালন ফকির বাউল লোকসঙ্গীতের সব থেকে বড় এবং বিখ্যাত নাম। নেক্সট দেখব কি পাংখিদা বা পক্ষিদা। এটা রাজস্থানে এই পাংখিদা বা পাক্ষিদা লোকসঙ্গীতটি গাওয়া হয়। এটা জেনারেলভাবে কৃষকরা এই মাঠে কাজ করার সময় এই গানটা গেয়ে থাকে। আর পাংখিদা ওখানকার লোকাল ভাষার অর্থ হচ্ছে কি প্রেমিক, অর্থাৎ লাভার। ওকে, তাহলে পাংখিদা বা পক্ষিদা লোকসঙ্গীতটি কোথায় গাওয়া হচ্ছে? রাজস্থানে। নেক্সট আলহা লোকসঙ্গীত, খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে প্রচণ্ড জনপ্রিয়। দুজন বিখ্যাত সেনাপতি আলহা এবং উদলের বীরত্বের কাহিনী এই আলহা লোকসঙ্গীতে ব্যাখ্যা করা হয়, যেখানে এই আলহা এবং উদল এরা দুজনই পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সাহসিকতার সঙ্গে। তার বীরত্বের কাহিনী এই আলহা লোকসঙ্গীতে ডেসক্রাইব করা হয়। আমরা আরেকটু দেখে নেব আলহা এবং উদল বলতে বোঝাচ্ছে এরা কার সেনাপতি? এরা হচ্ছে রাজা পরমর্দি দেব বা পরামল দেবের সেনাপতি, যারা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে কি করেছিল? লড়াই করেছিল বীরত্বের সঙ্গে। তারপর নাট্টুপুরা পার্ট 2, পরীক্ষাতে মাঝে মধ্যে এই প্রশ্নটা দেয়। নাট্টুপুরা পার্ট 2 বা নাটুপুরা পার্ট 2 এটা কোথাকার লোকসঙ্গীত? এটা তামিলনাড়ুর লোকসঙ্গীত। নাটুপুরা পার্ট 2 লোকসঙ্গীতটা তামিল লোকসংস্কৃতির একটা উল্লেখযোগ্য বিষয়। তাহলে এটা পরীক্ষাতে আসে। আর এখানে যে এটা দেওয়া হয়েছে না, এটা হচ্ছে একটা তামিল বাদ্যযন্ত্র, মানে আদি তামিল বাদ্যযন্ত্র। জান জি যা একটা লোকসঙ্গীত, যেটা বিয়ের সময় সাধারণত গাওয়া হয় অরুণাচল প্রদেশে। এই জান জি যা লোকসঙ্গীতটা গীত হয়। আর এটা প্রধানত আদি বোকার যে উপজাতি রয়েছে অরুণাচল প্রদেশের, তারা এই জান জি যা গানটি গেয়ে থাকে। টপ্পা, পরীক্ষাতে বারবার এই প্রশ্নটা দেয়, টপ্পা কোথাকার লোকসঙ্গীত? টপ্পা হচ্ছে একটা আধা শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত। এটা কোথায়? পাঞ্জাবের একটা লোকসঙ্গীত। সাধারণত পাঞ্জাবের যারা উট আরোহী তারা এই লোকসঙ্গীত গেয়ে থাকতো আগেকার দিনে। তাই টপ্পা হচ্ছে পাঞ্জাবের একটা উল্লেখযোগ্য লোকসঙ্গীত। ভাংড়াও কিন্তু পাঞ্জাব থেকে, ভাংড়া ডান্স ফর্ম রয়েছে, ভাংড়া একটা গানেরও বা লোকসঙ্গীতের ফর্ম রয়েছে। তারপর হচ্ছে দশ কাঠিয়া বা দাস কাঠিয়া। দাস কাঠিয়াটা দেখা যায় হচ্ছে ওড়িশা রাজ্যে। কোথায়? ওড়িশা রাজ্যে। সাধারণত দুজন ব্যক্তি
এই 10 কাঠিয়া গানটা পরিবেশন করে থাকে। এই দাস শব্দের অর্থ কি? ভক্ত। আর কাঠিয়া শব্দের অর্থ হচ্ছে কি? এই যে যন্ত্রটা ব্যবহার করা হয় গানটা করতে। তাহলে 10 কাঠিয়া পরিবেশনে মানে শিল্পীরা মনে করে তারা ভগবান শিবের ভক্ত। এই হিসাবে এই 10 কাঠিয়া লোকসঙ্গীতটা গীত হয়। জিকির। জিকির আসামেরই একটা গুরুত্বপূর্ণ ইসলামী ভক্তিমূলক লোকসঙ্গীত। তাহলে এটাকে জিকির লোকসঙ্গীত কোথায় দেখা যায়? আসামে দেখা যায়। ভুটা গান। ভুটা গান হচ্ছে কেরালা। কেরালাতে সাধারণভাবে এই ভুটা গান দেখা যায় কি তোমার মানে মন্দ আত্মা বা খারাপ আত্মা বা ভূত তাড়ানোর জন্য এই ভুটা গান ব্যবহার করা হয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি দিয়েছি। ভারতীয় সঙ্গীতের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় সেটা কোথায়? সেটা হচ্ছে সামবেদ। সামবেদ তার মানে আমরা বলতে পারি ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে কি? সামবেদ। আর ভারতীয় সঙ্গীত এবং নৃত্যকলা বিষয়ক প্রথম গ্রন্থ হচ্ছে কি? ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। ওকে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।